আমি না একটা জিনিস দেখতে পেলাম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সো কল্ড, যে একমাত্র দেবদা ছাড়া কেউ বক্স অফিস দিতে পারছে না। এবং কমার্শিয়াল নায়ক যারা ছিলেন সো কল্ড বাংলার, তাদের ভিতরে ধরো জিদ্দার ছিলেন, বুম্বাদা ছিলেন, বুম্বাদা প্রথম, তারপরে জিদ্দা, এবং নাম মানে ধরে রেখেছেন যারা এখনো কাজ করে যাচ্ছেন, দেন দেবদা, দেন অঙ্কুশদা, দেন ইয়াশদা, দেন বনিদা। এই পুরো টাইম লাইনটা এসে ইভেন বনিদা বোধহয় আগে এসেছিলেন, দেন তারপরে ইয়াশদা। তো হ্যাঁ, তাই তো 2016 সালে ইয়াশ আসে এবং 2014 সালে বনি আসে, আমি যদি খুব ভুল না করি। তো তো এইটা হচ্ছে আমাদের বাংলা কমার্শিয়াল ছবির হিরোদের গ্রাফট এবং এখনকার গ্রাফ। আর বনি তারপরে তো কেউ আসেনি, এটা একদম সত্যি কথা। তবু বনির নামটা 10টা লোক হলেও চেনে। সে যেভাবেই চিনুক না কেন, তার সমালোচনার মাধ্যমে চিনুক, যেভাবেই চিনুক। তো এদের মধ্যিখানে বুম্বাদা আরবান ছবি করছেন, তাকে ধরা যায় না, কারণ তিনি একেবারেই আরবান সেন্টারেই চলে গিয়েছেন। তো তাকে একেবারেই ধরা যাচ্ছে না যতক্ষণ না তিনি কমার্শিয়াল পট বয়লার ছবি করছেন। মানে কাকাবাবু তো পট বয়লার নয়, তো পট বয়লার যতক্ষণ না করছেন, অ্যাজ লাইক বুম্বাদার খাদান, বুম্বাদা যতক্ষণ না খাদান করছেন ততক্ষণ বলা যাচ্ছে না। এবার জিদ্দার ক্ষেত্রে যদি আমরা ধরি, জিদ্দার বক্স অফিসটা ভালোই দেয়, একেবারে খারাপ দেয় এমনটা নয়, কিন্তু জিদ্দার বক্স অফিসটা কখনো একটা এক্সট্রা অর্ডিনারি, একটা মারাত্মক লেভেল, ঠিক আছে, মাল্টিপ্লেক্স কালেকশন, সে একটা মানে টপ 10 বা টপ 5 বক্স অফিস কালেকশনের নাম্বারসে থাকছে না, আমরা দেখতে পাচ্ছি এটা। এবার অনেক অনেক জিতিয়ান্সরা খুঁজে যেতে পারে আমার উপরে যে এটা আমি কেন বুঝছি। তাহলে আমি এখানে একটা সত্যি কথা বলি, এটা মানে বড় রকম প্রবলেমের শিকার আমরা হচ্ছি, যেটা হচ্ছে কোনো নায়ককে সাপোর্ট করবো না, শুধু একটা দেবদাকে সাপোর্ট করবো। এটা এটা বাঙালির ভিতরে দেখতে পাচ্ছি, এবং এটা আমি একজন মানে দেবদাকে যথেষ্ট রেসপেক্ট করা মানুষ হিসেবে বলছি। প্রচণ্ড প্রচণ্ড ক্ষতিকারক, প্রচণ্ড ক্ষতিকারক, আমাদের ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে যদি এইটা হতে থাকে। শুধু একটা নায়ককে নিয়ে মেতে থাকা যায় না, কিছু প্রোডাকশনকে নিয়ে শুধুমাত্র মেতে থাকা যায় না। ভালো ছবিকে জায়গা দিচ্ছে না আমাদের বাঙালিরা। তো এরকম একটা পরিস্থিতি, এরকম একটা পরিস্থিতির অডিয়েন্সের সাথে আমরা ডিল করছি, আমি গ্যারেন্টি বলে দিলাম এইভাবে টিকে থাকা যায় না, অসম্ভব। মানে ওই বলে না যে একদম কাল ঘনিয়ে আসছে। যাই হোক, এবার আসি পয়েন্টে। জিদ্দার ছবি তবু মানে বাকিদের তুলনায় বেটার ওয়ার্ক করে। এবার আমি যদি আরির কথা বলি, এই ইয়াশদার আরি ছবিটা তবু একটা মানে ব্যবসা করেছে। বাদ বাকি যে ছবিগুলো রয়েছে সেগুলো তো একেবারেই মানে সেই লেভেলে ব্যবসা হয়নি। সেন্টিমেন্টাল একটা বেসিক ব্যবসা করেছিল, হ্যাঁ, তার একটা সেন্টিমেন্টাল বেসিক ব্যবসা করেছিল, বাদ বাকি ছবিগুলো তো বারবার বলছি সেই লেভেলের জায়গা যায়নি। বনিদারও ক্ষেত্রে সেই বরবাদ, পারবো না আমি ছাড়তে তোকে, ওয়ান্স আপন এ টাইমের বিজনেস, দেন তারপরে আর ব্যবসা নেই। একটা নামী প্রযোজনা সংস্থা এদের সবার সাথে চুক্তিবদ্ধ ছিল, যখন এরা ব্যবসা দিয়েছে, যেই দেখছে ব্যবসা দিচ্ছে না, নামী প্রোডাকশন হাউস জাস্ট ছেড়ে বেরিয়ে গেছে। এবার এরা এসে পড়েছে তলানিতে। আমাকে একটা কথা বলো তো, যে কেন এসে পড়লো? আমি বুম্বাদাকে একদম এই লিস্টের বাইরে রাখছি, উনি মিস্টার ইন্ডাস্ট্রি, উনি একদমই এই পুরো বিষয়, উনি কমার্শিয়াল সিনেমার বাপ ছিলেন ওয়ান্স আপন এ টাইম, এখন উনি করেন না, এবং পরবর্তীকালে উনি ডেফিনেটলি যখন করবেন তখন আমার বিশ্বাস যে ফাটিয়ে দেবেন। এবং উনি আমাকে কথা দিয়েছেন, যে আমি ইন্টারভিউতেও বলেছিলাম, উনি বলেছিলেন আমি কথা দিচ্ছি যে আমি সিক্স প্যাক নিয়ে আসবো, আমিও চেহারা নিয়ে আসবো, এবং আমিও কমার্শিয়াল ছবিটা করবো, তার আগে আমার হলটা খুলতে হবে সবার আগে। উনি যেটা বিশ্বাস করেন উনি সেভাবে এগিয়েছেন, একদম পারফেক্ট আছে, আমি ওনার এই ব্যাপারটার সাথে সহমত পোষণ করি। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে। ওয়াই দেভ ওয়ার্কিং? মানে এখানে এতক্ষণ ধরে কথাটা কেন, যে শুধুমাত্র দেব এই ব্যবসা হিউজ লেভেলে দিচ্ছে, একটা হিউজ লেভেলে, আর বাদ বাকিরা কেন পারছে না? কারণ প্রথম পয়েন্ট হচ্ছে, দেব যখন এই মার্কেটটাতে ঢুকেছিল নিজের প্রযোজনা সংস্থা খুলে, সে কিন্তু শুধুমাত্র শুধুমাত্র কন্টেন্টের দিকে ফোকাস করেছিল। বাঙালি জনতার একটা জিনিস আছে, যে তুমি যদি দীর্ঘদিন ধরে এই যে আজকে অঙ্কুশদের যে কষ্টটা হচ্ছে, যে নারী চরিত্র বেজায় জটিল, দারুণ একটা সিনেমা, তাও সেভাবে মানুষ দেখতে যাচ্ছে না। সিমিলারলি আমি বলি পাসওয়ার্ড, সবাই প্রচন্ড পজিটিভ রিভিউজ দিয়েছিল। কবির, কবির নিয়ে আজও আলোচনা হয়, যে দেবদারি ছবি সুপার ফ্লপ, পাসওয়ার্ড ডিজাস্টার, এই ছবিগুলো পরপর চলেনি। তো সেই কারণেই বলছি, হইচই আনলিমিটেড ভালো রিভিউজ পেয়েছিল, সেটা কাইন্ড অফ একটুখানি চলে আবার ধসকে যায়। ককপিট দারুণ রিভিউ পাওয়া ছবি, চলেনি। এবং শুধু যদি তুমি চ্যালেঞ্জটা দেখো এই ছেলেটার, দেবের, যে একটা ছবি বানানোর যে একটা একটা অদম্য ইচ্ছা, এবং বাংলায় হয়নি, আমি একটা নেক্সট লেভেল কিছু নিয়ে যাব, ভালো কন্টেন্ট বানাবো, পাবলিককে বলবো যে এসো আমি একটা দুর্দান্ত কন্টেন্ট বানিয়েছি। প্রথম পয়েন্ট হচ্ছে, বাকি যে কজন আছে, অঙ্কুশ দা ইনক্লুডিং, বলছি তারা ওই স্টারডামের জায়গাটাতে পৌঁছাতেই পারেনি, তার আগে রিমেক কালচারটা উঠে গেছে, এবং এরা তো সবাই রিমেকের প্রোডাক্ট। তো কি হয়েছে না, এরা না নিজেকে ইভলভই করতে পারেননি।
মানে এরা সেই জায়গাটাতে ইভলভই করতে পারেনি, যে কারণে ওই আটকে থাকার জায়গাটা হয়ে গেছে। কিরকম ইভলভ করতে পারেনি আমি বলছি, জিৎ ইজ এ লাইক বিগেস্ট সুপারস্টার। তো উনি কিন্তু ওনার জায়গায় দারুণ জায়গায় থাকবেন, এটা খুব স্বাভাবিক বিষয়। উনি কমার্শিয়াল ছবি করলেও ওনার কিন্তু একটা জায়গা, কারণ উনি দীর্ঘদিন ধরে সুপারস্টার। অঙ্কুশদা তো ফেরতেই পেলো না, মানে সুপারস্টার হবে যে ওর ভিতরে সমস্ত রকম কোয়ালিটি ছিল, ও সুপারস্টার হতে পারতো, সুপারস্টার হতেই দিল না। মানে তার আগেই কিন্তু ওই বলে না যে ওই রিমেকের ফেসটা কেটে যাওয়া, এটাকে বলে কপাল, এটাকে বলে ভাগ্য, আর কিচ্ছু না। এটা দেবদার প্রতি ভাগ্য যে ওই মানে ফেসটাতে উনি বড় সুপারস্টার ছিলেন অলরেডি। মানে যখন ওনার লাভ এক্সপ্রেস দুর্দান্ত ওয়ার্ক করছে, বা যখন ওনার কেলোর কীর্তি দুর্দান্ত ওয়ার্ক করছে, তখন উনি সুপারস্টার, তখন নট উনি স্টার। তো একটা সুপারস্টারের কথা বেশি মানুষ শোনে। তারপরে উনি বেরিয়ে গিয়ে যখনই দেখছে রিমেক ওয়ার্ক করছে না, তখনই উনি বেরিয়ে গিয়ে এমন এমন সাবজেক্টে কাজ করা শুরু করলেন, ছবি না চলুক, ছবি না দিলে সেই লেভেলে যাক। চ্যাম্প ছবিটা একমাত্র বক্স অফিসে হিট, বাদ বাকি ছবিগুলো কিন্তু আস্তে 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 মুখ থুবড়েই পড়েছিল। মানে ছবিগুলো কিন্তু খুব দারুণ চলে। মানে দারুণ চলা মানে কি, দেবদার মানে ফ্লপ সিনেমাও কিন্তু 3 কোটি টাকার উপরে ব্যবসা করেছে। ইভেন সেটা পাসওয়ার্ডও হতে পারে, সেটা কবিরও হতে পারে, সেটা ককপিটও হতে পারে, সব কটা ছবি কিন্তু 3 কোটি প্লাস ব্যবসা করেছিল। কিন্তু কোনো ছবি কিন্তু হিট নয়, সব ছবি হয় ফ্লপ, নয় ডিজাস্টার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে একটা দেবের পাওয়া, যে একটা বড় সুপারস্টার যেহেতু 3 কোটি টাকার একটা কালেকশন কিন্তু আরামসে হয়ে যাচ্ছে, বক্স অফিসে অডিয়েন্স চলে আসছে একটা বেসিক লেভেলে, এইগুলো হচ্ছে। এবং তুমি দীর্ঘদিন বাদে, যেহেতু কবির ছবিটা প্রচন্ড ভালো রিভিউজ পেয়েছে, সবাই পরবর্তীকালে আলোচনা করছে, ওটিটি ইত্যাদিতে আসছে, টেলিভিশনে আসছে। চ্যাম্প লোকে প্রচুর, টেলিভিশনে তো প্রচন্ডভাবে পপুলার চ্যাম্প ছবিটা। তো এই ছবিগুলো দেখার পরে লোকে বলছে, বাহ, দেব এত ভালো সিনেমা করছে, রিমেক করতো যে দেব। তারপরে একটা ফেজ আসছে যেখান থেকে দেবের একটা সেকেন্ড ইনিংস শুরু হচ্ছে, সেটা হচ্ছে সাঁঝবাতি। সাঁঝবাতি থেকে দেবের একদম সেকেন্ড ইনিংস, যে একটা মেগাস্টার, একটা সুপারস্টার, যে সবসময় লাডারাপ্পা নাচ গান ইত্যাদি করে এসছে, তার একটা বিরাট ফ্যান ফেস আছে, একটা ফ্যান বেস আছে, একটা বিরাট ফ্যান ফলোয়িং রয়েছে। সে জাস্ট নিজেকে ভেঙে একটা বাড়ির চাকর, ঠিক আছে। এটা কিন্তু অঙ্কুশদের জন্য ওয়ার্ক করবে না। অঙ্কুশদের যদি বাড়ির চাকর হয়, ওয়ার্ক করবে না, আমি বলে দিলাম। কারণ অঙ্কুশদের তো ওই বিরাট ফ্যান বেস, মানে দুধ ঢালছে মালা ঢালছে, একটা বিরাট ফ্যান বেস, ওটা নেই। এই ফ্যান বেসটা অলরেডি হচ্ছে যে বাপ রে বাপ, মানে তারা অলরেডি সিনেমাটা দেখতে চলে যাচ্ছে, ভালো লাগুক খারাপ লাগুক চলে যাচ্ছে, ঠিক আছে, তারাও দেখতে যাচ্ছে। এবং একটা মানে একটা এজের জেনারেশনকে কিন্তু নতুন করে ট্যাপ করার জায়গা তৈরি হচ্ছে। এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করো, আজও দেব কিন্তু শুধুমাত্র খাদান 2 বানাচ্ছেন না, আসছি সেই পয়েন্টে। কিন্তু কেন দেব সাস্টেনেবল, কেন দেবের সিনেমাই একমাত্র বাংলা কমার্শিয়াল ছবিতে, বাংলা কমার্শিয়াল নায়ক যিনি একমাত্র ব্যবসা করছেন, বাদ বাকি কেউই সেই লেভেলে পারছেন না। এবং বিগত নেক্সট 10 ইয়ার্সও কেন দেবই বিজনেস করবে আর কি, হিউজ লেভেলে বিজনেস করে যাবে, সেটাও আমি তোমাদেরকে বলছি। এবং এটা ভালো না, এটা একদিক দিয়ে তো কখনোই ভালো না। কিন্তু একটা নায়ক যে প্রচণ্ড বুদ্ধিমান, সেই কারণে সে আরও ব্যবসা করে যাচ্ছে, এর বাইরে আর কিছু না। বলছি একটা একটা করে পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে যে দেখো, একটা নায়ক সে এ ধরনের সাজবাতি দিয়ে শুরু করলো, এবং সে তখনও কিন্তু এক্সপেরিমেন্ট করে যাচ্ছে। ধরো অ্যাজ লাইক বাঘাযতীন, ধরো অ্যাজ লাইক ব্যোমকেশ, এই ছবিগুলো এক্সপেরিমেন্টাল ছবি, কিন্তু ব্যবসা কিন্তু করে যাচ্ছে। এবার কিন্তু আস্তে আস্তে ব্যবসা কিন্তু করে যাচ্ছে। ইভেন কাছের মানুষ ছবিটাও ব্যবসা কিন্তু করে যাচ্ছে, ফ্লপ আর খাচ্ছে না কিন্তু। ভালো করে লক্ষ্য করে দেখো, কারণ একটা লম্বা পিরিয়ড জুড়ে 5-6টা ছবি তার চলেনি সেভাবে, ভালো চলেনি। তো এবার কি হচ্ছে না, এবার অডিয়েন্সও বুঝে গেছে যে চলেনি তো কি হয়েছে, অডিয়েন্সের ভিতরে এইটা তো অডিয়েন্সের ভিতরে পারসেপশন ক্রিয়েট হয়ে গেছিল যে না ভাই, এই ছেলেটার ছবির কন্টেন্টটা ভালো, এবার তুমি আনো তাদেরকে ছবিতে। এবং এখনো কিন্তু সে এমন কিছু নিয়ে আসবো, এমন কিছু করবো যেটা বাংলায় এর আগে হয়নি। এটা কিন্তু অঙ্কুশও চেষ্টা করছে। নারী চরিত্র বেজা জটিলের কন্টেন্ট অসাধারণ, বারবার বলছি, আবারও বলছি, অসাধারণ একটা কন্টেন্ট কিন্তু সে ডেলিভার করেছে, এবং সেটাও কিন্তু বাংলায় এর আগে হয়নি, এটাও বলে দিলাম। কিন্তু ওই যে বললাম যে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড ম্যাটার। দেবের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডে হয় হিট আছে, নয় ভালো ছবি আছে। অঙ্কুশদার না হিট আছে, না ভালো ছবি আছে, কোনোটাই নেই। মানে একটা মানুষ যে প্রোডাকশন হাউস খুলে তার শুরু করলো, সে মির্জা করেছে, সে নারী চরিত্র করেছে, সে দারুণ দারুণ ছবি করছে, তো তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডটা একবার ঘুরে দেখো জাস্ট। আর দেবেরটা দেখো, মানে দেবের প্রযোজনা সংস্থা খোলার আগে দেখো, অ্যাটলিস্ট বেটার ছবি তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তার সবই কমার্শিয়াল ছবি ছিল। কিছুটা তো টাইম তার জন্য দায়ী, মানে সময়টা কিছুটা তার জন্য দায়ী, যে এরা এরা পুরো টাইম লুপে পড়ে গেছে, একটা টাইমের কনসেপ্টে পড়ে গেছে, যে রিমেক পাচ্ছে না এরা। আর আরেকটা জিনিস হচ্ছে, সব থেকে বড় জিনিস আমার মনে হয়, সেটা হচ্ছে যে চুজিং, সেটা দায়ী, এবং ভুলভাল ছবি করে ফেলা, ঠিক আছে।
নাহলে তুমি দেখো বক্স অফিসে মানে এদের সবার ভাগ্য ঘুরে যেত। ভাগ্যে মানে সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা ভাগ্যের মতন আমার মনে হয়। কেন বলছি? কারণ কৌশানীর ভাগ্য ঘুরে গেল, একটা ভালো স্ক্রিপ্ট সে চুজ করে ফেললো বহুরূপীর মতন ছবি দিয়ে। অথচ সে কিন্তু অন্তর্জালের মতন জালি স্ক্রিপ্টও চুজ করেছে। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে অঙ্কুশদা কিন্তু দেখো চুজ করতে গেল একটা এমন স্ক্রিপ্ট চুজ করলো, রক্তবীজ টু। রক্তবীজ পার্ট ওয়ান অসাধারণ ছবি, রক্তবীজ টু ঝাড় খেয়ে গেল, মানে সেই লেভেলটা গেল না। তো তার পপুলারিটি তৈরি কোথায় হলো? এবং বারবার বলি একটা কম্পাউন্ডিং এর খেলা রয়েছে, জানো তো? মানে 100টা কাজ যদি তুমি ভালো করো, তবে গিয়ে নেক্সট 100টা কাজ তুমি 1000 কোটি টাকার কামাবে, মানে হাজারটা কাজের সমান হয়ে যাবে। তো এটা একটা কম্পাউন্ডিং এর খেলা। প্রথম থেকে তোমাকে ধৈর্য ধরে চলে যেতে হবে। আজকে একটা নারী চরিত্র বেজায় জুটি অসাধারণ ছবি হয়েছে। অঙ্কুশদা বলছে আমি 2026 সালে আর আসবো না, আমি 2027 সালে নিয়ে আসবো এবং আমি বড় কিছু চ্যালেঞ্জিং এ নিয়ে আসবো। তো এই যদি একটা লোক অনর্গল 5টা বছর পর পর ফ্লপ খেয়ে চেষ্টা করে যেতে পারে, লড়ে থাকতে পারে, মাটি কামড়ে পড়ে থাকতে পারে, তাহলে আমার মনে হয় নিজের প্রোডাকশন থেকে শুধুমাত্র এবং ভালো ছবি করে যেতে পারে, তাহলে একমাত্র সম্ভব, আবার বলছি তাহলে একমাত্র সম্ভব আরেকটা দেব পাওয়ার। কারণ শুধুমাত্র ভালো ছবি করতে হবে, এখানে গু গোবর ছবি করার কোনো জায়গা নেই এই টাইমটাতে। এখন দেবদার যেটা হচ্ছে, ধরো রঘু ডাকাত অনেকের ভালো লাগে, ওই যে বলছো ওরা সদস্য বলেছে এমন একটা বার সেট করে দিয়েছে দেবদা যে অনেকের হয়তো ভালো লাগছে না, এত বার সেট করে দিয়েছে। বাট এটা কি ফ্যামিলি অডিয়েন্স এর ভিতরে ইম্পর্টেন্ট। এবং তুমি এই ফ্যামিলি অডিয়েন্সকে দেখো ঘুরে ফিরে ঠিক ফিরিয়ে নিয়ে আসছে দেবদা। তুমি যতই গালাগালি করো, টনিক টু, প্রজাপতি টু, প্রধান, তারপরে প্রতি বছর অলমোস্ট বা 2 বছর অন্তর একবার তো আছেই আছে। ইভেন পরপর 2টো বছর তুমি দেখো, এখনো চাইলেই কিন্তু সে পরের বছর খাদান টু নিয়ে চলে আসতে পারতো, আনেনি। বাইক অ্যাম্বুলেন্স দাদা একটা অন্য ধরনের ছবি, একটা বায়োপিক, একটা অন্য রকমের ছবি, সেটাকে নাকি দেব 50 বলে ডিসাইড করছে। তুমি ভাবো কোনো নায়ক নিজের 50তম ছবিকে এরম ছবি বানাবে? তোমার মনে হয় সেলিব্রেশন ফিল্ম বানাবে না? যার এত বড় একটা ফ্যান বেস রয়েছে, যার এত বড় একটা ফ্যান ক্লাব রয়েছে, এতগুলো মানে গোটা বাংলা জুড়ে, এই দেব ফ্যান ক্লাব বর্ধমান, দেব ফ্যান ক্লাব শিউরি, এরকম প্রচুর পেয়ে যাবে তুমি, মানে গোটা বাংলা জুড়ে বলছি। আছে কিন্তু তারই আছে, জিদ্দার আছে, এই দুটো মানুষের আছে, এবং বুম্বাদার খানিকটা আছে, বাদ বাকি কারো তুমি পাবে না সেরকম ভাবে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সে কিন্তু এই চ্যালেঞ্জগুলো অলওয়েজ নিয়ে যাচ্ছে, অলওয়েজ। এবং তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যেটা অঙ্কুশদার ভিতরে প্রচন্ডভাবে প্রবল, অভিনেতা হিসেবে অঙ্কুশ অসাধারণ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ছবি ভালো খারাপ যাই হোক। কিন্তু এই ছবি ভালোটাই কিন্তু হচ্ছে অঙ্কুশদার ক্ষেত্রে। কিন্তু প্রোডাকশনের যে কটা ছবি আছে, মির্জা তো বেশ ভালো ছবি, আমার মনে হয় যে কোথাও গিয়ে নারী চরিত্র বিজয় জুটি তার থেকেও ভালো ছবি হয়েছে। কারণ এর পরের ছবিটা হয়তো আরো ভালো হবে, কিন্তু একটা নতুন পাথ হয়তো চুজ করতে হবে। আর ইয়াং জেনারেশনকে তো টার্গেট করাই যাবে না বাংলা ইন্ডাস্ট্রিতে, কারণ ইয়াং জেনারেশন নেই বাংলায়, কাজই নেই এখানে। এখানে লোকে এই যে আবার পলিটিক্যাল পয়েন্টটা চলে আসে, কাজই নেই এখানে। দেবদা কেন আজকে এই জেনারেশনকে টার্গেট করছে? তুমিও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি, কাজ নেই এখানে। ইয়াং জেনারেশনকে দিয়ে কি হবে? একটা খাদান হবে, বাদ বাকি তো আর কিছু হবে না, তাই না? তো আজকে একটা প্রজাপতি টু সেকেন্ড উইকে এসে টিকিট সেল ট্রেন্ডিং কেন বলো তো? পাবলিকের পালসের সাথে খেলছে, জাস্ট জাস্ট পাবলিকের পালসের সাথে খেলছে, পাবলিকের পছন্দের ছবি, ও ধরনের ছবি পাবলিক দেখতে চায়, জাস্ট তাকে সেটা ডেলিভার করছে। ফ্যান্স যতই সমালোচনা করে নিক না কেন, তারপরে সেই ফ্যান্সের সমালোচনার জন্য সে কিন্তু প্রায় 6 বছর বাদে 7 বছর বাদে একটা কমার্শিয়াল ছবিতে আসছে। সব বলছে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে, কি ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। এমন একটা রেভলিউশন ক্রিয়েট করে দিচ্ছে একটা সিনেমা, যে সিনেমাটা আবার পরবর্তী পার্ট নিয়ে আসার জন্য পাবলিকই পাগল করে দিচ্ছে, তার জন্য তাকে আবার 2 বছর ওয়েট করে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, কমার্শিয়াল ছবি দেব করুক, এটা আমরা চাইছি যে আরো আরো কমার্শিয়াল ছবি দেব করুক, কিন্তু দেব করছে না, আমাদের চাহিদাটাকে এরমভাবে হোল্ড করে রেখেছে। আর বাদ বাকিদের ক্ষেত্রে তারা নিজেরাই কমার্শিয়াল ছবি করছে। আমরা কি চাইছি? একজনের থেকে চাইছি, পাচ্ছি না, তাই তাকে পাগল করে মেরে ফেলছি। আর বাদ বাকিদের থেকে মানে না চাইতেই পাচ্ছি, তাই তাদেরকে পাত্তা দিচ্ছি না। সেম টক্সিক কালচার ভাই। মানে ভদ্র ছেলেকে তো মেয়েরা পাত্তা দেয় না, কিন্তু খারাপ ছেলেকে তো একদম প্রথম পয়েন্টে হোল্ড। তো যাই হোক, এটা একটা খুব খারাপ দিক অ্যাকচুয়ালিতে আমাদের মানে স্ট্রাকচারের খুব খারাপ দিক, যে একটা নায়কেরই শুধুমাত্র ছবি যদি চলে সেটা খুব খারাপ। বাদবাকি নায়কদের যদি
মানে ওই নায়কের লেভেলে না গেলেও একটা একটা লেভেল তো যেতে হবে যে ভাই 1 কোটি টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশন অলমোস্ট সবার আছে। ওনার হয়তো 4 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন আছে। চল আমি যদি ধরি দেবের 1 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন আছে, বাকি সবার অ্যাটলিস্ট জিদ্দার মতন মাল্টিপ্লেক্স কালেকশন তো থাকবে, যে 30 লাখ 40 লাখসের একটা মাল্টিপ্লেক্স কালেকশন আছে। সেটাও কারুর নেই, সেটাও কারুর নেই, এক্সেপ্ট বুম্বাদা। বুম্বাদারটা চলে, কারণ সে তো আরবান ছবি করে, সে তার গল্পটাই আলাদা। বাদবাকিদের গল্পটা হচ্ছে এটা, যে প্রত্যেকের ছবি চুজিং তুমি যদি দেখো, অঙ্কুশ দা হোক, ইয়াস দা হোক, বনিদা হোক, তাদের প্রিভিয়াস ছবি চুজ খুব খারাপ, খুব খারাপ। সেটা সাফার তো আজকে করতেই হবে। পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য অনেকে অনেক ছবি করে ফেলে, কিন্তু সেটা সাফার তো আজকে করতে হবে ভাই। সব অডিয়েন্স, বাংলার অডিয়েন্স বিমুখ হয়ে গেছে যে না ভাই এর ছবি তো ভালো হবে না। আর বাংলায় আরো কিছু ব্যাপার রয়েছে। ধরো দেবদা যেটা করে ফেলেছেন সেটা হচ্ছে বাংলার কিছু পরিচালক, ধরো যেরকম ধরো সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, এদের সাথে ছবি করে ফেলা, এদের একটা অদ্ভুত ফ্যান বেস রয়েছে। এই জিনিসটা কিন্তু ওয়ার্ক করে যাচ্ছে। অভিজিৎ সেন, ঠিক আছে, যে ধরনের অডিয়েন্স একদম কলকাতার মাল্টিপ্লেক্সে আছে, তাদের সাথে ছবি করে ফেলা আগে, ঠিক আছে, সেই অডিয়েন্সটাকে আগে ক্যাচ করে নাও যে দেখো আমি কত ভালো ছবি করি। ভালো কমেডি ছবিও কিন্তু দরকার বাংলায়। সুমিত সাহিল সেই পপুলারিটিটাই নেই বাংলায়, অথচ একটা দারুণ ছবি বানিয়েছে, দুর্দান্ত ছবি বানিয়েছে। হয়তো সৃজিত মুখার্জির থেকে বেটার, হয়তো কৌশিক গাঙ্গুলির থেকে বেটার। দেখো ফেথটা, দেখো বক্স অফিসে পাবলিক এখনো পর্যন্ত সব থেকে বেশি প্রজাপতি টু দেখতে যাচ্ছে। এটা তো প্রবলেম, এটা তো ইন্ডাস্ট্রির প্রবলেম, এটা তো মানতেই হবে। প্রজাপতি টু আমি নিজে প্রচন্ড পছন্দের ছবি। আমি বলছি যে ওই ছবিটা দুর্দান্ত ব্যবসা করেছে, মানে উইন্ডোতে এসে ব্যবসা করেছে, উইন্ডোর পরে এসে ব্যবসা করেছে, এখনো রিয়েল টাইম মানে নর্মাল ডেজে দুর্দান্ত ব্যবসা করে যাচ্ছে, এখনো টিকিট সেল ট্রেন্ড নিয়ে। সমস্যা আছে ভাই, শুধু একটা নায়কের ছবি চললে সম্ভব না একটা ইন্ডাস্ট্রির এগোনো। বারবার বলছি এই কথাটা, এত কথা কেন বলছি তাহলে? আমার মনে হয় যে এদের ছবি চুজিং এর প্রবলেম আছে। অঙ্কুশ দা একমাত্র এদের ভিতরে হাইলাইটেড হয়ে এগিয়ে এসছে, এবং এই মানুষটা আবারও কর্পোরেট বুকিং না করে অনেস্টলি নিজের মতন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভালো ছবি বানিয়ে। এই মানুষটা যদি পরপর 5 থেকে 6টা ফ্লপ ছবি দেয় এবং 5 থেকে 6টা ছবি অসাধারণ হয়, আমার বিশ্বাস যে একদিন একদিন পাবলিক ঠিক তাকে বলবে যে আচ্ছা এবার সুযোগ দেবো। এতদিন তো অসাধারণ ছবি বানিয়েছো, সবাই ভালো বলেছে কিন্তু দেখতে যায়নি, এবার তোমাকে সুযোগ দেবো। আর এই কয়েকটা দিন তাকে টিকে থাকতে হবে। দেব কিন্তু খুব একটা ভালো জায়গায় ছিল না যখন পাসওয়ার্ড করেছে, দেব কিন্তু খুব একটা ভালো জায়গায় ছিল না যখন কবির করেছে, চলেনি কিন্তু ছবিগুলো, কিন্তু অসাধারণ ছবি সব। প্রত্যেকটা ছবি হাই কনসেপ্ট ছবি, প্রতিটা ছবির কনসেপ্ট অসাধারণ, প্রতিটা ছবির গল্প অসাধারণ, প্রতিটা ছবির এক্সিকিউশন অসাধারণ, কোনো কার্পণ্য করেনি দেব, কিন্তু ওই চলেনি। যাই হোক, ওই ফেস্টার ভিতরে আমার মনে হয় এখন অঙ্কুশদা রয়েছে, ইয়াসদা তো মোটামুটি আড়ি তো দারুণ চলেই গেছে একটা। এবং আরও একটা জিনিস এখন তৈরি হচ্ছে, পারসেপশন। পারসেপশন যে বিল্ড করতে পারবে তার, এই যে নারী চৈত্র বিজয় জুটে, ধরো 30 টাকার কর্পোরেট বুকিং করে দেওয়া হলো, এটা নিউ নর্মাল ভাই, বাকি 70 টাকা কিন্তু কালেকশন হয়ে যেত ভাই। হলে লোক পাঠানোর জন্য এখন টাকা রাখতে হবে, সেটা অঙ্কুশ দা হোক, সেটা ইয়াস দা হোক, সেটা বনিদা হোক, যারই হোক, এটা একটা নিউ নর্মাল অ্যাক্টিভিটিস। ইভেন কর্পোরেট বুকিংটা ধুরন্ধরের মতন ছবিকেও ডে ওয়ানে করতে হয়, ভাবো ওরম একটা ছবি, ওরম একটা ভালো ছবি, কারণ মার্কেটটাই ওরকম হয়ে গেছে। তোমাকে চালনা করার জন্য ওই তেলটা দিয়ে ঘোরাতেই হবে চাকাটা। আর যেখানে বাদবাকিরা মানে এরকম বালতি বালতি জল ঢালছে, সেখানে তুমি তো মানে পেরেই উঠবে না। এমন একটা মার্কেট যেখানে দুধ আছে এইটুকু, বালতি বালতি জল ঢালছে তার উপরে, মগ নয় একেবারে বালতি ঢেলে একদম পুরো একদম বন্যা বানিয়ে দিচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে তুমি অর্গ্যানিক্যালি লোক চাইছো, অসম্ভব ব্যাপার। মানুষ শুধু টক্সিক জিনিসপত্রই দেখতে চায়, আবার প্রমাণিত। এবং দেবদা কেন ওয়ার্ক করছে আমি আবারও বলছি, আজকে একটা বাইক অ্যাম্বুলেন্স দাদা দেখে নাও, আজকে একটা টনিক ট্যুর অ্যানাউন্সমেন্ট দেখে নাও, যেটাতে ফ্যান্সরা খুশি না হলেও তিনি কিন্তু সে ধরনের ছবি করে যাচ্ছেন। তার মানে কিন্তু আমি বলছি না যে আঁতেল ছবি করতে হবে, আঁতেল ছবি করা একরকম, আর আহ, বাংলার কলকাতার দর্শককে প্রপার টার্গেট করে একটা আড়ির মতন ছবিকে লঞ্চ করা হচ্ছে একরকম। ইয়াসদা দেখছি আমি খুব ভালোভাবে দেবদাকে ফলো করে একদম প্রপারলি এগোচ্ছে। ও যদি মানে ওইভাবে যদি এগোতে থাকে, পরপর আড়ির মতন 6টা ছবি করুক ইয়াসদা, আমি বলছি যা বক্স অফিস আসবে না পরপর পরপর, এবং ফ্যামিলি অডিয়েন্স ফুল পুল হয়ে গেছে নিজের দিকে, ঠিক আছে, করে যাও ভাই এই ছবি এবার করে যাও, কারণ বাংলায় তো ইয়াং জেনারেশন নেই, ফ্যামিলি অডিয়েন্সের জন্য ছবি করে যাও। তারপরে ফাইনালি 6টা ছবির পরে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছি, সেকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ, চলে এসো ফর্মে। এদের আর ফ্যান বেস তৈরি হবে না, এটুকু আমি গ্যারান্টি বলে দিলাম, অসম্ভব ব্যাপার। এদের ফ্যান বেস তৈরি হওয়ার দরকার ছিল সেই সময়,
আর সেই সময় তো মানে ইয়াসদার ক্ষেত্রে তো 2016 সালে এসছে, আর বাদবাকি অঙ্কুশদা অনেক আগে এসছে। বাট সমস্যাটা কি জানো তো, ফ্যান বেশি তৈরি হয়নি। ফ্যান বেস তৈরি হবে কি করে? তাদের তো টাইমটা দিতে হবে। ইটস মোর লং টাইম যে একটা অঙ্কুশদার ফ্যান ক্লাব চালাবো, এরকম কাউকে আসতে হবে। তো এই টাইমটাই পায়নি তো এরা, তাই না? আমার তো তাই মনে হয়। তো এরা যেহেতু রিমেকের ফেজটাই পায়নি, রিমেক কিভাবে এনজয় এসছো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সেটা ভাবো শুধু। সেই সময় তো আমরা খুব লাফালাফি করেছি, অসাধারণ ছবি, অসাধারণ এই হ্যানা তেনা। রিমেক সত্যি এনজয় এসছো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা সত্যি কথা। যদি না হতো তাহলে আজকে এই জায়গাটায় যেত না। যদি রিমেক না হতো তাহলে হয়তো এত নায়কদেরও আমরা পেতাম না। কিন্তু সত্যি কথা বলছি, আজকে যদি রিমেক না হতো, নিজস্ব ছবি থাকতো, তাহলে আমাদের এই একটা ধসে যাওয়া বক্স অফিসও দেখতে হতো না মাঝখানে। এবং এই যত নায়ক উঠেছে সব নায়কের পতন একসাথে দেখতে হতো না। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই।